আন্দোলনে গুলির নির্দেশদাতা তৎকালীন ডিএমপি কমিশনার হাবিব, ১৩ কর্মকর্তার জবানবন্দি, আছে সুদীপ আক্তারের নামও। রাজপথের আন্দোলনে কুরুচিপূর্ণ স্লোগানের ব্যবহার সামাজিক অবক্ষয় বলছেন বিশেষজ্ঞরা, তরুণদের সংযত আচরণের পরামর্শ। সিলেট ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ সিদ্ধান্ত, যৌথ বাহিনীর তল্লাশি উদ্ধার অভিযান, ১২,০০০ ঘনফুট পাথর উদ্ধার। বিপদসীমার ১১ সেন্টিমিটার উপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ঘরবাড়ি, ক্ষেত খামার প্লাবিত, পানিবন্দী ১০,০০০ পরিবার। কুষ্টিয়ায় ২০ লাখ টাকা চাঁদা দাবিতে যুবককে তুলে নেওয়ার অভিযোগ, চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ভিডিও ভাইরাল। গাজার ইসরায়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত, অনাহার অপুষ্টিতে অন্তত ৮ জনের মৃত্যু, উত্তরাঞ্চলে হামলা জোরদার। এবং অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রূপকথা লিখে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি, টটেনহ্যামের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলের জয়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। গেল বছরের ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির দিন আন্দোলনরত ছাত্র জনতার উপর সরাসরি গুলির নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় ১৩ পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে চলছে সাক্ষ্য গ্রহণ। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জবানবন্দি দিয়েছেন ৪২ জন, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ১৩ জন। তদন্ত সংস্থাকে দেয়া ১৩ পুলিশ কর্মকর্তার জবানবন্দিতে উঠে এসেছে মার্চ টু ঢাকা কর্মসূচির দিন আন্দোলনরত ছাত্র জনতার ওপর সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন তৎকালীন ডিএমপি কমিশনার। পাশাপাশি তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীও গুলির নির্দেশ দেন। জবানবন্দিতে আরও বলা হয়, শাহবাগ থানায় গিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আন্দোলন দমনে গুলি করা সহ অন্যান্য বিষয়েও নির্দেশনা দিয়েছিলেন তারা। শুধু তাই নয়, এ মামলার অন্যতম আসামি রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামের নামও এসেছে নির্দেশদাতা হিসেবে। আন্দোলন দমনে কোনো কারণ ছাড়াই সাউন্ড গ্রেনেড, গ্যাস গান ও শটগান দিয়ে গুলির নির্দেশ দেন তিনি। নির্দেশ অমান্য করলে অকথ্য ভাষায় গালিসহ হুমকি দিয়েছিলেন আক্তারুল। এছাড়া ১৭ ও ১৮ জুলাই অফিসারদের সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন হাবিবুর রহমান। এমনকি নিলিং পজিশনে গিয়ে চায়না রাইফেল দিয়েও গুলির নির্দেশও দিতেন তিনি। জবানবন্দিতে আরও উঠে আসে, আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগকারীদের বিভিন্ন সময়ে অর্থ পুরস্কারও ঘোষণা দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। হজ ও ওমরা মেলা উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন ধর্ম উপদেষ্টা, সরাসরি চলে যাচ্ছি সেখানে। জনের পায়ের নিচে সিরোসিস, এই যে মারাত্মক তার চর্মরোগ, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে। আমরা আবার লোক দিই তাকে হজের আরকানা হাকাম ঠিক করেছি। একজন নিয়ে গেছে আব্দুল আজিজ, ৮২ বছর বয়স, মেন্টালি আপসেট, মানসিক রোগী। এই মানুষটা হারিয়ে গেছে, হজের আগে হারিয়ে গেছে, আমরা তাকে পাই নাই। কেন তাকে পাঠাচ্ছেন আপনারা? পয়সার জন্য? এই মানুষটাকে তো পাই নাই। আমরা তার কবরস্থান খোঁজ করেছি, হসপিটাল খোঁজ করেছি, ল এনফোর্সিং এজেন্সিকে সৌদি আরবে আমরা জানিয়েছি, খোঁজ দিতে পারেনি। এটা আমার জন্য দুঃখ। বাংলাদেশের এক হাজে হজ করতে গেল, আমরা তাকে ট্রেস আউট করতে পারলাম না, কোথায় হারিয়ে গেল। এর আগে ১ বছর একটা লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে, লাশ তো নাই, এসকেলেটর। এই সমস্ত লোকগুলো আমরা এবার খুব কঠোর হচ্ছি। সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। এগুলো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা। আপনারা খুব, হ্যাঁ একটা সমস্যা আছে, একটা বাচ্চা হয়েছে, সৌদি আরবে হজ করতে গেছে, বাচ্চা হয়েছে। এটা আপনি কি করবেন? পেটের ভিতরে কি আছে? আপনি কি, আমি কি হাজিকে স্ক্যান করাবো? আগা করা থাকতে পারে, পেটের ভিতরে একটা বাচ্চা থাকতে পারে, এটা অ্যাক্সিডেন্ট।
আমরা নিরুৎসাহিত করব। এই জন্য প্রশিক্ষণের উপর জোর দেব। যাদের অ্যাডভান্স স্টেজ তারা কেন হজে যাবেন? যাদের হার্টে 90% ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এট এনি মুভমেন্ট, আমরা কয়জনকে করেছি? 15 জনকে অ্যাম্বুলেন্সে করে উকুফে আরাফা করে নিছে, তার অপারেশন হয়েছে মদিনায়। এগুলো আপনারা নেবেন না। যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন, না হলে আমাদের বিব্রত হতে হয়। ওই মানুষটা হজ করতে পারবেন না, তার নাকের ভিতরে অক্সিজেন লাগাই, এদিকে স্যালাইন ওয়াটার পুশ করি আরাফাতে আমাদের ঘুরাতে হয়। আর মধ্যসূত্রভোগীরা, আমি খুব উদ্বিগ্ন। হাবের মজুমদার সাহেব আছেন, সরওয়ার সাহেব আছেন, আমরা আলোচনা করব মধ্যসূত্রভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায়, আপনাদের সহযোগিতা কামনা করি। এবং আরো হয়েছে কি, এমন হাজি আছেন, মজুমদার সাহেবের মনে করেন এজেন্সির মাধ্যমে গেছে, উনি মজুমদার সাহেবকে কোনোদিন দেখেন নাই, মজুমদার সাহেবের এজেন্সির নামও জানেন না। অথচ আমাদের সাথে আপনাদের চুক্তি আছে, সেটা হচ্ছে কোন হাজি যখন আপনারা নেবেন, হাজির সাথে এজেন্সির চুক্তি করতে হবে, কোন মানের ঘরে রাখবেন। দর্শক, হজ ও ওমরা মেলা উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন ধর্ম উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এক সময় স্লোগান ছিল আদর্শ ও প্রতিবাদের প্রতীক, তা এখন রূপ নিচ্ছে বিদ্বেষ ও অপমানের অস্ত্রে। সম্প্রতি রাজপথের আন্দোলন ও দাবি আদায়ের স্লোগানের ভাষায় দেখা গেছে অশ্লীলতা ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার। সামাজিক মাধ্যমে ভাষার নিয়ন্ত্রণহীনতা ও তরুণদের শিষ্টাচার বহির্ভূত আচরণ অবক্ষয় ডেকে আনছে বলে মত বিশেষজ্ঞদের। বলছেন, নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 1 2 3 4 এরপরে স্লোগানে যে শব্দগুলো ব্যবহার হয়েছে তা অশ্লীল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর একাধিক আন্দোলনে নানা অশালীন শব্দ যুক্ত করে স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। রাজপথের আন্দোলন সংগ্রাম কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করতে শক্তিশালী হাতিয়ার হিসেবে অনুপ্রেরণা জুগিয়েছে প্রতিবাদী স্লোগান। এক সময়ের কালজয়ী সেই স্লোগানকে বিকৃত করে জুড়ে দেয়া হচ্ছে কুরুচিপূর্ণ শব্দ। দেশের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়, সামাজিক মাধ্যমে ভাষার নিয়ন্ত্রণহীনতা ও ব্যক্তিগত দাম্ভিকতার পরিচয় হয়ে উঠছে এসব স্লোগান। একসময় যা ছিল আদর্শের বাহক, আজ তা হয়ে উঠছে বিদ্বেষের অস্ত্র। আপনি যখনই কোনো কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ আসবে, আপনার কারোর বিরুদ্ধে আপনার রাজনৈতিক অভিযোগ আসবে, দুর্নীতির অভিযোগ আসবে, আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন না যে ল্যাঙ্গুয়েজটা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে, আপনার যে আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটিকে ক্ষতিগ্রস্ত করে, আপনাকে অপমানিত করে। তো আমি মনে করি যখনই কোনো মানুষকে অসম্মানিত করতে গিয়ে আমরা নিজেরা অসম্মানিত শব্দ ব্যবহার করি, তখন আমাদেরও অসম্মান হয়। নেতিবাচক কালচারটা, সংস্কৃতিটা, রাজনৈতিক হোক, সামাজিক হোক, অন্য যে কোনো প্রক্রিয়ারই হোক, এটা বন্ধ করতে হবে আমাদেরকে। ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ব্যবহার করে অশালীন মন্তব্য ও তা নানা মাধ্যমে প্রচার করা রাজনৈতিক ও সামাজিক আদর্শের অবক্ষয় বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা। এই ছাত্র রাজনীতির প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোনো সংগঠন সম্পর্কে অশ্লীল মন্তব্য করা কিংবা সেটি আরো বেশি একত্রিত হয়ে বা আরো বেশি জোরালো করে সেটি প্রচার বা প্রকাশ করা, সেটি ছাত্র রাজনীতির যে আদর্শিক ধারার সাথে সাংঘর্ষিক, এবং তাদের আচরণ এবং তাদের কর্মকাণ্ড, তাদের মন্তব্য, তাদের যে বিভিন্ন বিষয়ক প্রতিক্রিয়া, সেটি দেশের জনগণ লক্ষ্য করে। এবং আমার মূলধারার রাজনীতিও কিন্তু আসলে আমার ছাত্র রাজনীতির প্রেক্ষাপটগুলোকে নানাভাবে মূল্যায়ন করে থাকে। শিষ্টাচার বহির্ভূত ও প্রতিহিংসামূলক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের আরও সচেতন হবার আহ্বান বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় কমিশনের প্রথম সভা আজ সকাল 11টায় সচিবালয়ের পুরাতন 1 নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদের সভাকক্ষে এই সভা হবে। এতে সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। গেল 27 জুলাই সরকার 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে, যার মূল কাজ হলো বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেয়া।
এই কমিশনের আওতায় থাকবে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান। তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকরা এর বাইরে থাকবে। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুযায়ী প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা পান। সিলেটের ভোলাগঞ্জ পর্যটন এলাকা থেকে চুরি হওয়া সাদা পাথর উদ্ধার করে আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর পরপরই অভিযানে নামে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাত 12টার পর থেকে ভোলাগঞ্জ সড়কে এই অভিযান শুরু হয়। রাস্তায় ট্রাক আটকে তল্লাশি করা হয়। এদিকে রাত 11টার পর ভোলাগঞ্জ 0 পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে 12,000 ঘনফুট পাথর উদ্ধার করে উপজেলা প্রশাসন। এর আগে বুধবার সন্ধ্যায় সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের এক সভায় জাফলং ইসিএ এলাকা ও সাদাপাথর এলাকায় 24 ঘন্টা যৌথ বাহিনীর তদারকি, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে সার্বক্ষণিক চেকপোস্ট, অবৈধ ক্রাশিং মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান ও পাথর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার সহ আইনি ব্যবস্থা নেয়ার বিষয়ে 5 সিদ্ধান্ত হয়। তৃতীয় দফায় তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপদসীমার 11 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ঘরবাড়ি, ক্ষেত খামার ও সড়ক পানিতে ডুবে গেছে। অন্তত 10,000 পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে রয়েছে। সহকর্মী জামাল বাদশার পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। লালমনিরহাট সদর উপজেলার কালমাটি গ্রামের মর্জিনা বেগমের বাড়িতে তিস্তার পানি ঢুকে পড়েছে। ডুবে গেছে তার চুলো ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। তিনি আশ্রয় নিয়েছেন কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। এভাবেই দুর্ভোগে পড়েছেন ষাটোর্ধ্ব বুবলি বেগমও। খুব কষ্ট আছি, কোনো রান্না বান্নার জায়গা নাই, কোনো নাই। প্রাইমারি স্কুলে যে বারান্দাটা উঠি আছে, পড়িয়েছি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব সমস্যা আছি। এই যে স্কুলের বারান্দাটা আছে, কোন বেলা স্কুলের বারান্দাও চলে যায়। তিস্তার পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা, আদিমারি সদর ও কালীগঞ্জ উপজেলার তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, চলতি মৌসুমে এটি তৃতীয় দফা বন্যা। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। ঢুলে বেবাক তলে আছে, পাকশাক করে খাবো তারও বুদ্ধি নেই। ইউনিয়ন ভিত্তিক যে মেম্বার কিংবা চেয়ারম্যান আমাদের এসে একটু দেখেন করবে, কিংবা উপন্নবিলের লোক কোনো লোকই এই পর্যন্ত আসে নাই, যোগাযোগ করে নাই। মানুষের ঘর বাড়ি তলায় গেছে। এই দেখেন স্কুলের মাঠে ভীষণ পানি, পানির কারণে মানুষ দুর্ভিক্ষ হয়ে আছে। আমরা যে কি করি খাবো, যেগুলা ধান গাছি এগুলো সব ডুবে গেছে। পানির জন্য আমাদের স্কুল বন্ধ, আমাদের বাড়িতে পানি উঠেছে। উজানের ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী 2 দিন পানি বিপদসীমার উপরে থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বিভাগ সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখছি এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোর যেখানে আমাদের কাজের প্রয়োজন হবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কাজ বাস্তবায়ন করব। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেব। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি। শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদে দুর্ভোগ লাগবে প্রয়োজন স্থায়ী সমাধান। তাই নদী খনন ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চান স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান ও জামাল বাদশা। প্রথমে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে। তারেক, বর্তমানে পরিস্থিতি কি এবং নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে আমাদের জানাবেন। জি বুবলি, আমি এই মুহূর্তে আছি পদ্মা নদীর 4 নম্বর বাঁধ এলাকায়। এই বাঁধ এলাকায় আমরা এসে কিছুক্ষণ আগে ঘুরে এসেছিলাম কয়েকটি গ্রাম দেখেছি আমরা একেবারে প্রায় সপ্তাহখানেক ধরে পানিবন্দী হয়ে রয়েছে এবং বাড়ি ঘরে পানি উঠে অনেকে চুলা বন্ধ করে অন্যত্র তারা চলে গেছে এবং আত্মীয় স্বজনের বাড়িতে তারা কিন্তু আশ্রয় নিয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছে কি 1 সপ্তাহের অধিক সময় ধরে তারা পানিবন্দী হয়ে থাকলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনকি কেউ তাদেরকে ত্রাণ দেয়নি, এমনকি কোনো ওষুধ সামগ্রী তাদের যে নিত্যদিনের যেটি প্রয়োজন সেটিও তারা কিনতে পারছে না এবং তারা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
তারা বলছে যে পানি যতই বাড়ছে ততই তাদের বিপদ কিন্তু দিন দিন বাড়তি আছে। আমরা কথা বলছিলাম কৃষকদের সঙ্গে, তারা বলছে যে পদ্মা নদীর যে তীরবর্তী এলাকাগুলো ছিল চরাঞ্চল এলাকা, সেই চরাঞ্চলে বিভিন্ন ফসল ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল, মসজিদ মাদ্রাসা ছিল, সবগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলা মিলিয়ে বন্ধ রয়েছে প্রায় এক সপ্তাহ ধরে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে তারা তালিকা করছেন, সেই তালিকা প্রস্তুত হলেই কিন্তু তাদেরকে ত্রাণ সহ অর্থ সহায়তা এবং প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে স্থানীয় এটি বলছেন কি, যেহেতু এখনই তাদের দরকার, এখন না দিলে বন্যা নেমে গেলে পরবর্তীতে তাদের নিয়ে কি হবে, এখন যেহেতু দরকার এখনই তাদের সে ত্রাণ সহায়তা প্রয়োজন বলে আমাদেরকে জানিয়েছিলেন। এছাড়াও কিন্তু বিভিন্ন রোগ জীবাণু বাসা বাঁধছে, বিশেষ করে পানিবাহিত রোগ দেখা দিয়েছে অনেকের মধ্যে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তাদেরকে কিন্তু সদর হাসপাতাল এবং শিবগঞ্জ উপজেলা হাসপাতালে যেয়ে কিন্তু চিকিৎসা করতে পারছে। সেক্ষেত্রে নৌকা এবং যে পানির কারণে তারা কিন্তু অনেকে বের হতে পারছে না। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এখন বন্যার পানিতে ভেসে আসা রাসেল ভাইপার সাপের কামড়ে কিন্তু 2 জন মৃত্যুর খবর আমরা পেয়েছি এই পদ্মার চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে থেকে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে, তারা বলছে পদ্মার পানি আজকে স্থিতিশীল থাকলেও কিন্তু মহানন্দা এবং পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে যে পরিমাণ বিপদ সীমা যদি অতিক্রম করে আরো 32 সেন্টিমিটার বিপদ সীমা 32 সেন্টিমিটার উপরে নিচ দিয়ে কিন্তু বিপদ সীমার পানি প্রবাহিত হচ্ছে এই পদ্মা নদীর। এরপরও কিন্তু অনেক ঘর বাড়ি ডুবে রয়েছে এক সপ্তাহ ধরে। আমরা দেখেছি কি যে অন্যান্য বছরগুলোতে বেসরকারি ভাবে বিভিন্ন এনজিও সংস্থা বা বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো সাহায্য সহযোগিতা করলো, এবার কিন্তু একেবারে শূন্যের কোটায়। এখন পর্যন্ত কেউ কিন্তু তাদের হাত বাড়িয়ে দেয়নি এই চরাঞ্চল বাসিন্দাদের মাঝে। এবং কৃষিতেও কিন্তু বিপর্যয় নেমে আসার শঙ্কা করছে এই স্থানীয় মানুষজন। আমরা কথা বলেছিলাম শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে, তিনি আমাদেরকে বলছেন যে সম্প্রতি সময়ে পাঁকা সহ কয়েকটি এলাকাতে তারা ত্রাণ সহায়তা দিয়েছে এবং আগামী দিনে দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে পদ্মার বাসিন্দাদের মধ্যে একরকম চরম আতঙ্ক এবং ক্ষোভ বিরাজ করছে। তারা কিন্তু একেবারে কিন্তু পদ্মা চরাঞ্চলে যে বাসিন্দারা আছে বন্যার মধ্যেও কিন্তু এখন নদী ভাঙন শুরু হয়েছে। পদ্মার আশপাশের বাঁধগুলো কিন্তু ভেঙে যাচ্ছে, প্রতিদিন নদী গর্ভে বিলীন হচ্ছে গাছপালা, এমনকি ঘর বাড়ি কিন্তু হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। তারা বলছেন একজন ব্যক্তি 5 থেকে 7 বার পর্যন্ত বাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নিয়েছে। এখন কিন্তু পদ্মার যারা মাঝামাঝিতে বা চরাঞ্চলে যারা বসবাস করে তারা বাড়ি ঘর ছেড়ে কিন্তু অন্যত্র আশ্রয় নিয়েছে, বিশেষ করে শিবগঞ্জ এবং সদরের বা পদ্মা তীরবর্তী এলাকাতে যাদের আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে কিন্তু আশ্রয় নিয়েছে। বন্যায় এমন পর্যায়ে গেছে, প্রায় 10 বছরের মধ্যে এবারই বেশি বন্যা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। এরপরও কিন্তু তারা কিন্তু ত্রাণ সহায়তা বা অর্থ সহায়তা এখন পর্যন্ত পাচ্ছে না। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা যেতে চাই লালমনিরহাটে, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। যে জামাল বাদশা, আপনি বলবেন আপনার তিস্তা নদীর বন্যার অবস্থা কি? তারেক, আপনি যেমনটি বলছিলেন পদ্মার খবর, লালমনিরহাটের তিস্তার পানিও কিন্তু বৃদ্ধি পাওয়া অব্যাহত আছে এবং গতকালকে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে গেলেও আজকে কিন্তু বিপদসীমার সকাল 6টায় বিপদসীমার 11 সেন্টিমিটার এবং এই মুহূর্তে অর্থাৎ সকাল 9টায় বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। অর্থাৎ তিস্তা নদীর বন্যা পরিস্থিতি কিন্তু উন্নতি হয়েছে। এই পরিস্থিতি আগামী 12 ঘন্টা স্থিতিশীল থাকার পরে পানি কিছুটা কমতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। আমরা লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী এলাকায় খবর নিয়ে দেখেছি, বিশেষ করে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, সিঙ্গিমারি সহ কয়েকটি ইউনিয়ন এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা, লালমনিরহাট সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ সহ লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকোচার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে গত পরশু দিনেই এবং সেই পানি নামতে না নামতেই কিন্তু গতকাল দুপুরের পর থেকে পানি আবারও দ্রুত গতিতে বৃদ্ধি পায় এবং মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে নানা ধরনের ভোগান্তি আসলে ফেলে। আমরা এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের মহিষকোচার গোবর্ধন এলাকায়, এই একটি পাকা সড়কের উপরে এবং এই সড়কে কিন্তু হাঁটু সমান পানি ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং এই হাঁটু সমান পানি মারিয়েই কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে সকল মানুষজন যাতায়াত করছে। আমরা
লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা সকালবেলা ঘুরে দেখেছি মানুষের বাড়ি ঘরে পানি থাকার কারণে, মানুষের চুলা ভিজে যাওয়ার কারণে কিন্তু তাদের যে দৈনন্দিন কাজ সেগুলো ব্যাহত হচ্ছে এবং রান্না বান্না থেকে শুরু করে সার্বিক কাজকর্ম কিন্তু তাদের খুবই বেগ পেতে হচ্ছে সম্পাদন করতে। সব মিলিয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে বন্যা কবলিত যারা রয়েছে তাদের তালিকা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর একটি বিষয় জানাতে চাই যে ব্যারেজ পয়েন্টে পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত আছে এবং এই মুহূর্তে 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পানিটি ভাটি অঞ্চলে অর্থাৎ লালমনিরহাটের বাকি যে 4 উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে আসতে কিন্তু আরো 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে এবং বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিন্তু আরো খারাপের দিকে যাবে। লালমনিরহাটের তিস্তার যে বাসিন্দা রয়েছে নদী তীরবর্তী তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন যে বন্যা কিন্তু দীর্ঘমেয়াদী হতে পারে। লালমনিরহাট থেকে এই ছিল তিস্তার সর্বশেষ খবরাখবর। বুবলি, তারেক এবং বাদশা, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টানা বর্ষণে পঞ্চগড়ের কুচিয়ামোড় ও বন্দরপাড়া এলাকায় ব্রিজ দেবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের প্রায় 30,000 মানুষ। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। বাবু, ব্রিজটি দেবে যাওয়ার কারণ কি এবং সংস্কারের বিষয়ে কর্তৃপক্ষ কি বলছেন, এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। শুভ সকাল আপনাকে। আসলে আপনাকে অতীব দুঃখের সাথে আমি জানাচ্ছি যে আসলে পঞ্চগড়ের যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে কুচিয়ামোড়, অপর প্রান্তে কিন্তু আসলে বন্দরপাড়া। এই বন্দরপাড়া এবং কুচিয়ামোড়ের এই রাস্তাটির মাঝখান দিয়ে কিন্তু শত শত গ্রামের যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু পঞ্চগড় সদর এবং পার্শ্ববর্তী যে বদা উপজেলা রয়েছে সেই যাতায়াতের একমাত্র প্রবেশদ্বার কিন্তু এবং রাস্তা কিন্তু এটি। আমরা দেখেছি যে গতকালকে অর্থাৎ গত মঙ্গলবারের যে টানা বর্ষণ, সেই টানা বর্ষণে আমরা দেখেছি যে এখানে যে সুইচ গেটটি রয়েছে কুচিয়ামোড় এবং বন্দরপাড়ার মাঝামাঝি স্থানে, সেইখানে কিন্তু আসলে সুইচ গেটের বালি সরে সেখানকার যে ব্রিজ সেটি কিন্তু অনেকটা দেবে গেছে, অনেক অংশে আমরা দেখেছি যে ভেঙে গেছে। যেই কারণে কিন্তু এখানে প্রায় শত শত গ্রাম রয়েছে, যে গ্রামের মানুষগণ কিন্তু ভোগান্তিতে পড়েছে। 2 গ্রামের মানুষ কিন্তু এখান দিয়ে চলাচল করতে পারতেছে না। এখান থেকে কৃষি পণ্য জেলা সদরে নিয়ে যায়। অনেকেই ছাত্রছাত্রী আছে যে জেলা সদরে বিভিন্ন স্কুল এবং কলেজে এবং অনেকে বিশ্ববিদ্যালয়ে যেতে এই রাস্তা ব্যবহার করে, কিন্তু তারা কিন্তু বেকায়দায় পড়েছে। আমরা যদি কথা বলতে চাই এখানকার যে স্থানীয় মেম্বার রয়েছে আমরা তার সাথে কথা বলবো। আসলে এই যে ব্রিজটা ভেঙে যাওয়ার পর কি ভোগান্তিতে পড়ছে না? এখন এইখানে প্রায় 10-15টা গ্রামের লোক এই রাস্তাতে চলাচল করে এবং কৃষিপণ্য পঞ্চগড় বাজারে নিয়ে যায়। এখন এই ব্রিজটা ডাবে যাওয়ার কারণে এই লোকগুলা যাতায়াত করতেছে না। আর বিকল্প কোনো ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলবো। এখানকার যিনি সুইচ গেট রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছেন অন্যতম সদস্য, আপনার কাছে জানতে চাই যে এই ব্রিজটি দীর্ঘদিন থেকে এরকম ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, এরপরে আপনার প্রশাসনের কাউকে কি জানিয়েছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি সমবায় সমিতির একজন সদস্য, দায়িত্বে কিছুটা আছি। আমার বেশ কিছুদিন থেকে অসুখ অবস্থায় আছিলাম। হঠাৎ করে এই বৃষ্টির খুব বর্ষণের কারণে রাস্তাটি ভাঙে গিয়েছে। আমাদের পার্শ্ববর্তী 10-15টা গ্রামের মানুষ আমরা চলাচল করতে পারতেছি না, খুব কষ্ট। খুব তাড়াতাড়ি এই রাস্তাটি সংস্কার করার জন্য আমি আবেদন করছি, জোর আবেদন করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো আরেকজনের সাথে, এখানকার স্থানীয় নাগরিক। এখানে আমরা যেটি শুনেছি যে গতকালকে তীব্র যে স্রোত, এই স্রোতের মধ্যে দিয়ে কিন্তু আসলে এখানকার যে পাশে ব্রিজের পাশে দোকান ছিল সেটিও কিন্তু ডুবে গেছে বা চলে গেছে। আমরা কথা বলতে চাই যে আসলে কালকে থেকে আজকের অবস্থা কি রকম? এখানে হলো সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এখানে যারা দায়িত্বে ছিল তাদের গাফিলতি ছিল। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে 4টা দোকান। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুনছিলাম যে এখানকার ভোগান্তি কথা অতীব জরুরি, কিন্তু এই ব্রিজটি নির্মাণ না হলে প্রায় হাজার হাজার মানুষের ভোগান্তি হবে। এই ছিল পঞ্চগড় থেকে এই ব্রিজটি নিয়ে সর্বশেষ সংবাদ। বুবলি। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী বাবু।
কুষ্টিয়ায় চোর অপবাদ দিয়ে মুখ বেঁধে তুলে নিয়ে চাঁদার দাবিতে এক যুবককে রাতভর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করেনি পুলিশ। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবেই মঙ্গলবার রাত 11:30টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছি বাজার থেকে রনি আহমেদ নামে এক ব্যবসায়ীকে মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে রাতভর করা হয় অমানবিক নির্যাতন। চোর অপবাদ দিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দাবি করা হয় 20 লাখ টাকা। অবশেষে 10 লাখ টাকা দিতে রাজি হওয়ায় মুক্তি পায় ওই যুবক। ভুক্তভোগী রনির অভিযোগ, চাঁদার দাবিতে স্থানীয় প্রভাবশালী মিন্টু সহ তার সহযোগীরা রাতভর তার উপর চালায় অমানবিক নির্যাতন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। গত রাত্রে আমার হাজবেন্ডকে তারা জোরপূর্বক তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে তারা চাঁদা দাবি করে। তো আমার হাজবেন্ড সেটা দিতে রাজি না হয় আমার হাজবেন্ডকে সারা রাত নির্যাতন করে তারা। আমাকে রামদা দিয়ে পায়ে কোপাই, আমার হাতে কোপাই, হকি স্টিক দিয়ে আমাকে একাধিকবার অনেক জায়গায় পিঠে, পেটে, ঘাড়ে, হাতে, পায়ে অনেক জায়গায় মারছে। আমার 3টা হাড়ও ভেঙে গেছে। স্থানীয়রা বলছেন, রনির বিরুদ্ধে ইতিপূর্বে এ ধরনের কোনো অভিযোগ নেই এলাকায়। চাঁদা দাবির অভিযোগ ঢাকতেই দেয়া হচ্ছে চুরির অপবাদ। আমাদের গ্রামের ছেলে, খুব ভালো ছেলে, তবে আমরা জানি না যে এরকম কোনো কাজ আমরা কোনোদিন শুনি নাই। তার টাকা পয়সার কোনো অভাব নাই। সে চুরি করবে এরকম তার কথা আজ পর্যন্ত কোনোদিন শুনেও নাই। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিন্টু হোসেনের দাবি, চুরির সময় রনিকে হাতে নাতেই ধরেছেন তারা। তাকে তো হাতে নাতে ধরা হয়েছে। সে চুরির উদ্দেশ্যে আমাদের গ্রামের অনেকের মোবাইল হারাছে। বিভিন্ন আমার গ্রাম থেকে প্রায় 15-20টা মোবাইল হারাছে। আমারও 3টা হারাইছে। আমার ছোট বোনের সন্দেহ চেন অর্ধেক ছিঁড়ি নিয়ে চলে গেছে। আমার চাচার 2 লাখ টাকা কিছুদিন আগে পারে নিয়ে চলে গেছে। মানুষ ঘুমাইয়ে থাকে, এই টাইমে এই কামগুলো করে। আর পুলিশ বলছে এ ঘটনায় তদন্ত চলছে, তারপরই নেওয়া হবে ব্যবস্থা। তো চুরি করতে গেছিল বা যায় নাই বা অন্য কোনো কারণ আছে কিনা এটা যাচাই করার জন্য তদন্ত চলতেছে। আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ করে আইনগত ব্যবস্থা নেব। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে 2 ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 2 এসআই ও 6 কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার রাত 8টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রংপুরের পুলিশ সুপার আবু সাইম। বরখাস্তের পুলিশ সুপার লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এছাড়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু জোবায়েরকে দায়িত্ব থেকে অব্যাহত দিয়ে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। ঘটনার শিকার প্রদীপ দাস শনিবার বিয়ের দিন তারিখ ঠিক করতে তারাগঞ্জে যাচ্ছিলেন। পথ ভুলে কাজিরহাট এলাকায় পৌঁছে রূপলাল দাসের সঙ্গে যোগাযোগ করেন। পরে দুজনে একসঙ্গে ভ্যানে ঘনিরামপুর গ্রামে রওনা দেন। রাত 9টার দিকে চোর সন্দেহে স্থানীয় কয়েকজন তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে তাদের মৃত্যু হয়। বান্দরবানে চোরাচালানের জন্য আলোচিত নাইখংছড়ি মায়ানমার সীমান্ত এলাকা। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দলের ছত্রছায়ায় গড়ে উঠেছে সিন্ডিকেট। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে তাদের তৎপরতায় বর্তমানে সীমান্তে চোরা কারবার কমেছে। আবু বাসার নয়নের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। বান্দরবান ও কক্সবাজার সীমান্ত এলাকায় দীর্ঘদিন চোরাকারবারি করে আসছে কয়েকটি চক্র। শুধু চোরাকারবারি নয়, হামলা, অস্ত্রের ব্যবহার ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়েছে চক্রের বেশ কয়েকজন সদস্য। উদ্ধার করা হয় বিপুল অস্ত্র, গোলাবারুদ ও মাদক। আর বেশি হয়রানি করছে, কিন্তু ও প্রকৃত সন্ত্রাসী। শাহিন ডাকাতের সহকারী আফসার ডাকাতি ধরছে, এটা আমরা অনেক খুশি। আফসার যেন জিন্দেগিতে যেন সারা না পায়, এটার জন্য এদিকে আগস্টের শুরুতে আবারও মিয়ানমার সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারীরা। অনেক অস্ত্র আজও পর্যন্ত তাদের কাছে আছে। আমরা আজও পর্যন্ত
কোনো ধরনের আমাদের নিশ্চয়তা আছে মনে আমি মনে করতে পারি না। 11 বিজিবি ধরে অনেক শাস্তি দিয়েছে, এখন ওদের অভিযান এখনো পর্যন্ত চলমান রয়েছে। বর্তমানে এখন মোটামুটি আয়ত্তের মধ্যে। এখন পরিস্থিতি বিবেচনায় টহল সহ সার্বিক নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছে বিজিবি। সীমান্ত নিরাপত্তায় এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি এখন কঠোর অবস্থানে আছে। আগে যে কোনো সময়তে আমাদের চলমান অব্যাহত এই কার্যক্রম চলমান থাকবে। কঠোর নজরদারি আর নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সীমান্তে অপরাধ কমার আশা করছেন সংশ্লিষ্টরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রীতিমতো যানজটের শহরে পরিণত হয়েছে যশোর। দীর্ঘ যানজটে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সকাল থেকে রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন। ইজিবাইক, অটোরিকশা ও অবৈধ যানবাহনের দৌড়াতে নাকাল যশোরবাসী। ট্রাফিক বিভাগ বলছে, পৌরসভার উদাসীনতায় দিন দিন শহরে অবৈধ যানবাহন বাড়ছে, এতে বাড়ছে যানজট। সহকর্মী সালাউদ্দিন সাগরের রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যশোর শহর। শহরের গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতে হেঁটে চলাও হয়ে পড়েছে কষ্টকর। বিশেষ করে ইজি বাইক ও অটোরিকশা দৌড়াতেও থামানোই যাচ্ছে না। পৌরসভা জানায়, অটোরিকশা ও ইজি বাইক সহ শহরে বৈধ যানবাহন রয়েছে মাত্র 4700, কিন্তু শহরের মধ্যেই চলছে প্রায় 20,000-এরও অধিক অবৈধ যানবাহন। তীব্র যানজটে স্বাভাবিক জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। এ বিষয়ে পদক্ষেপ না নিলে অবস্থা আরো ভয়াবহ হয়ে উঠবে বলে ধারণা যশোরবাসীর। রিক্সা ইজি বাইকের যে জ্যামগুলা, এগুলা আর পারা যাচ্ছে না। এই জ্যামগুলা নিয়ে, এই জ্যামগুলার কারণে আমাদের অতি ভোগান্তি হচ্ছে। যেমন দেখেন, একটা রুগী থাকলে গাড়ি কোনো সাইড দেওয়ার কোনো নাই, তারা সামনে চলে আসে। ট্রাফিক জ্যাম বেড়ে যাওয়ার কারণে আমাদের আয় উন্নতিও কমে যাচ্ছে, প্যাসেঞ্জার জ্যামের কারণে লেবে যাচ্ছে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি যানবাহন শহরে প্রবেশ, ফুটপাত দখল ও পার্কিং ব্যবস্থা ছাড়াই যত্রতত্র প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল গড়ে ওঠা এবং কর্তৃপক্ষের কোনো মনিটরিং ব্যবস্থা না থাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এসব প্রাইভেট হাসপাতালের সামনে যেসব পার্কিং এর ব্যবস্থা না থাকার কারণে আরো যানজট বেশি সৃষ্টি হয়। পৌরসভায় এত পরিমাণ গাড়ি বাড়েছে, যা যান নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। পুলিশের পক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে পৌরসভার হস্তক্ষেপ জরুরি বলে জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। যদি সরকার অন্যান্য সংস্থা, বিআরটিএ এবং জেলা প্রশাসন, পৌরসভা সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পারি এবং মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে এই যশোর জেলার যে ট্রাফিক সমস্যা সেটি নির্মূল করা সম্ভব হবে বিশ্বাস করি। যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাহী কর্মকর্তা। যান পরিচালনা করে থাকি, যে সকল অবৈধ যান চলাচল করে তাদেরকে আমরা ট্রাফিক পুলিশের মাধ্যমে তাদেরকে যান চলাচল করা থেকে বিরত রাখি আর কি। যানজট নিরসনে শুধু আশ্বাস নয়, দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দুর্ভোগ কমাবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ইসরায়েলি হামলায় গাজায় উপত্যকায় একদিনে প্রাণ গেছে আরও অন্তত 100 ফিলিস্তিনির। এদের মধ্যে গাজা নগরীতেই নিহত হন 61 জন। এ অবস্থায় মিশর জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় পুরোদমে ফিরতে চায় হামাস, তবে শুধু জিম্মিদের ফেরত আনতে চান নেতানিয়াহু। এদিকে দুর্ভিক্ষের মাঝেও গাজা সীমান্ত থেকে ত্রাণবাহী ট্রাক ফিরিয়ে দিচ্ছে আইডিএফ। লুৎফুর কবিরের রিপোর্ট। আটা অথবা ময়দার বস্তা নিতে হুড়োহুড়ি, চলন্ত ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ নিতে এ লড়াই গাজাবাসীর। ত্রাণের পরিমাণ সামান্য হওয়ায় জুটছে কয়েকজনের ভাগ্যে। ভুক্তভোগীদের মতে প্রায় 22 লাখ ফিলিস্তিনির জন্য দৈনিক কয়েকটি ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েলি বাহিনী। চাহিদার তুলনায় একেবারেই সামান্য হওয়ায় এ পরিস্থিতি। আর ত্রাণ বিতরণে গিয়ে আরেক ভোগান্তি চালকদের। লোকজন ত্রাণের গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ছে, কেউ কেউ টায়ার পাঞ্চার করে দিচ্ছে। আসলে সবাই ক্ষুধার্ত, কিন্তু এভাবে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। তবে ফিলিস্তিনিদের জন্য উপত্যকার বাইরে হাজার হাজার ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করলেও ইসরায়েলি বাহিনীর বাধার কারণে তা প্রবেশ সম্ভব হচ্ছে না। কয়েকদিন অপেক্ষার পর নানা অজুহাতে ফিরিয়ে দেয়া হচ্ছে এসব ত্রাণবাহী ট্রাক।
শিশুদের জন্য দুধ নিয়ে গাজায় প্রবেশের জন্য অপেক্ষা করছিলাম। এটি দ্বিতীয়বার, কিন্তু আমাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইসরায়েলি বাহিনী এক এক দিন এক এক অজুহাত দাঁড় করিয়ে তারা আর ঢুকতে দেয় না। উপত্যকায় ত্রাণ নিতে আসা রাফা সহ কয়েকটি পয়েন্টে বুধবারও ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা গেছেন কয়েকজন ফিলিস্তিনি। এদিন গাজা জুড়ে নিহত হয়েছেন নারী, শিশু সহ আরও অনেকে। এমন সংকট উত্তরণে মিশরে থাকা হামাসের প্রতিনিধি দল যুদ্ধবিরতি ও জিম্মি ইস্যুতে দেন দরবার চালিয়ে যাচ্ছে। আলোচনায় থাকা সংশ্লিষ্ট মিশরীয় সূত্রে জানা গেছে, হামাস ইসরায়েলের সঙ্গে পুরোদমে যুদ্ধবিরতির আলোচনায় ফিরতে মরিয়া। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে নয়, বরং জিম্মিদের ঘরে ফেরানো ইস্যুতে মনোযোগী বলছে সূত্রটি। গাজা দখলে গেল সপ্তাহে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রথমবার আলোচনায় ফিরেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনটি। নেতানিয়াহুর গাজা দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েলের ভেতরেই চলছে আলোচনা সমালোচনা। এ নিয়ে আইডিএফের সাবেক উপপ্রধান মাতান ভিলানির মতে, যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ঘরে ফেরানোর দিকে মনোযোগী হওয়া উচিত ইসরায়েলি প্রধানমন্ত্রীর। কিন্তু নেতানিয়াহু সেই লক্ষ্য থেকে সরে এখন ভুল পথে হাঁটছে বলেও মনে করেন এ সাবেক সেনা কর্মকর্তা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপে অভিবাসীবাহী জাহাজ ডুবিতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন এবং ৬০ জনকে উদ্ধার করে তীরে আনা হয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, চলমান অনুসন্ধান অভিযানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ল্যাম্পেডুসা বন্দরে অ্যাম্বুলেন্সে করে লাশের ব্যাগ তুলে নিয়ে যায় পুলিশ। লিবিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি আফ্রিকা থেকে ইউরোপের বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ডুবে যায়। কোস্টগার্ড জানিয়েছে, বুধবার সকালে ল্যাম্পেডুসা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে একটি বিমান ডুবন্ত জাহাজটি দেখতে পায়। পরে ৫টি জাহাজ, ২টি বিমান এবং একটি হেলিকপ্টারে উদ্ধার কাজ করছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রাথমিক পরিসংখ্যানে দেখা গেছে, অভিবাসী দলে ৯২ থেকে ৯৭ জন ছিল। এবছর ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় ৬৭০ জন মারা গেছেন। বেগুনি ল্যাভেন্ডার ফুলে ফুলে ছেয়ে গেছে পোল্যান্ড। মৌসুম হওয়ায় এ ফুল চাষে ব্যস্ত এখন সেখানকার চাষিরা। এ সময় উষ্ণ আবহাওয়া বিরাজ করার সুবিধা পাচ্ছেন তারা। এ ফুল শোভাবর্ধনের পাশাপাশি প্রসাধনী, খাবার ও ওষুধ শিল্পে ব্যবহার হওয়ায় এর চাহিদাও বেশি। এতে ভালো দাম পেয়ে খুশি চাষিরাও। জয়া সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন নীরব দাস। মাথার উপর সূর্যের প্রখর তাপ, সে তাপ মাথায় নিয়েই ক্লান্তিহীনভাবে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষি। লেভেন্ডার ফুল চাষে এমন চিত্র এখন পোল্যান্ডের। মৌসুম হওয়ায় লেভেন্ডার চাষে তাদের কর্মব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। মূলত ফ্রান্স, বুলগেরিয়া এবং ইংল্যান্ডের কিছু অঞ্চলে লেভেন্ডার ফুল চাষ হয়। তবে এ ফুল চাষের জন্য পোল্যান্ডের রয়েছে আলাদা পরিচিতি। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বেশি থাকায় এখানকার চাষিরা বাড়তি সুবিধা পাচ্ছেন। ল্যাভেন্ডার চাষে তেমন পানির প্রয়োজন হয় না। প্রখর রোদেও এটি বেঁচে থাকে। মাটি থেকে একটু উঁচুতে চাষ করা হয় বলে বর্ষা মৌসুমেও কোনো সমস্যা হয় না। ৫ বছর আগের কথা, উত্তরাধিকার সূত্রে আমি কিছু জমি পেয়েছিলাম। তবে সেখানে গম, বিট এসবের মতো প্রচলিত কিছু চাষের ইচ্ছা ছিল না আমার। আমি চাচ্ছিলাম এমন কিছু করতে যেটা কায়িক পরিশ্রমের হলেও আমাকে মানসিকভাবে চাঙ্গা রাখবে। সেই ভাবনা থেকে লেভেন্ডার চাষ শুরু করা। বর্তমান বাজারে রয়েছে এ ফুলের ব্যাপক চাহিদা। প্রসাধন শিল্পে বহুল ব্যবহার এটির। ক্রেতাদের হাতে প্রাকৃতিক গুণ সমৃদ্ধ প্রসাধনী তুলে দিতে কোম্পানিগুলো ফুল চাষিদের সাথে নিয়মিত রাখছে যোগাযোগ। এছাড়া খাদ্য, প্রসাধন শিল্প, সুগন্ধি মোম এবং ঔষধ উৎপাদনেও ব্যবহার হচ্ছে লেভেন্ডার। প্রতি বছর এ ফুলের বেগুনি আভা উপভোগে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পোল্যান্ডে ছুটে আসেন পর্যটকরা। সাধারণত জুন ও জুলাইকে লেভেন্ডারের মৌসুম ধরা হলেও আগস্টেও দেখা মেলে এর মন মাতানো সৌন্দর্য। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।